বিজনেস বাতে সোমনাথের সাথে এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সকলের উদ্দেশ্যে আমাদের বিনীত নিবেদন এই যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে নিয়মিত অনুষ্ঠান পেতে হলে সঙ্গে থাকুন। আমরা দৈনিক সংবাদ মাধ্যমের সৌজন্যে ইতিমধ্যেই একটি বাড়ি বা একটি বহুতলের অবস্থা দেখতে পাচ্ছি গড়িয়া অঞ্চলের। গত কমপক্ষে 48 ঘন্টা প্রায় হতে চলল। এই বিষয়ে যদি আমরা ভাবি যে রাজ্যে এই একটি বাড়ি বা একটি ফ্ল্যাট তৈরি হয়েছিল সমস্ত নিয়ম কানুনকে বৃদ্ধাঙ্গুষ্টি দেখিয়ে, তাহলে ভুল। এই অভিযোগ রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে, বিশেষত কলকাতা বিধাননগর কর্পোরেশন এলাকা, এই সমস্ত অঞ্চল থেকে বা বিধাননগর মিউনিসিপ্যাল অঞ্চল থেকে নিয়মিত ভিত্তিতে এসেছে। খবরের কাগজে লেখালেখি হয়েছে, এমনকি আদালতের দরজা পর্যন্ত পৌঁছেছে। আজকে আমরা দুটো বিষয়ে আপনাদেরকে এই পর্বে সতর্ক করছি, এবং এ সম্পর্কে আমরা কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। রাজ্যের বহু অংশে কিন্তু এরকম বেআইনি বাড়ির সংখ্যা বিগত 10 থেকে 15 বছরে বেড়েছে। এর পেছনে একটা চক্র কিন্তু কাজ করে চলেছে নিয়মিতভাবে। অবশ্যই এর মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্বরা আড়াল থেকে কলকাঠি নাড়ছেন, কেউ সামনেও থাকছেন। আমরা বহু ঘটনা দেখতেও পাচ্ছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে ঘটেছে। সেটা এরকম বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই বেআইনি নির্মাণ। এর পাশাপাশি আজকে এই পর্বে আপনাদের আরেকটি বিষয়ে আমরা সতর্ক করব। বেআইনি নির্মাণের ক্ষেত্রে কলকাতা এবং তৎসংলগ্ন অঞ্চলের বহু জমিকে ইতিমধ্যেই বেছে নেওয়া হয়েছে। যে সমস্ত জমির অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মালিকরা নেই বা মালিকরা দীর্ঘদিন এই এলাকা থেকে হয়তো অন্য জায়গায় বসবাস করছেন, তারা জানেনও না, অনেক ক্ষেত্রে তাদের অজান্তে তাদের জমি বেদখল হয়ে যাচ্ছে। কোনো ক্ষেত্রে মালিকের হদিশও নেই, এরকম ঘটনাও কিন্তু ঘটছে। সরকার যদি বলে যে আমরা জানি না, সরকারের সর্বোচ্চ স্তরে অজানা হলে সেটা কিন্তু আমাদের চিন্তার আরও বড় কারণ হয়ে দাঁড়ায়। ঠিক একইভাবে স্থানীয় স্তরে প্রশাসন, অর্থাৎ পুরো প্রশাসন, থানা, পুলিশ, বিভিন্ন যে প্রশাসনিক অংশগুলো রয়েছে, তারা কি করছেন সে বিষয়েও কিন্তু বহু মানুষের মনে প্রশ্ন উঠছে। এবং বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় অভিযোগ যাওয়ার পরও অদ্ভুতভাবে ধামাচাপা পড়ে যাচ্ছে সেই বিষয়গুলো। আমরা কিন্তু ম্যানেজ করে নেব, এবং সেই ম্যানেজের মানে একটা সীমা পরিসীমা নেই। এমনকি জমির মালিক নন, অথচ জমির মালিক সেজেও জমির মালিক হয়ে হস্তান্তর পর্ব হয়ে যাচ্ছে জমি, বাড়ি প্রভৃতি ক্ষেত্রে। এক অদ্ভুত পরিস্থিতির দিকে এগিয়ে চলেছে রাজ্য।
এবং সেই জাতাকলে সাধারণ মানুষের কিন্তু দিন যাপন করা খুব কঠিন হয়ে যাচ্ছে। এই যে একটা লার্জ স্কেলের এই যে 2 নম্বরই যে কার্যকলাপ, এটা নিয়ে কিন্তু সামগ্রিকভাবে আমরা সকলেই খুব চিন্তিত হয়ে রয়েছি। কারণ ওই যে বললাম, স্থানীয় পর্যায়ে যারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জড়িয়ে আছেন, তারা কিন্তু কেউ না কেউ কোনো না কোনোভাবে এর সঙ্গে কিন্তু জড়িয়ে আছেন। না, এটা যদি বলেন যে বামপন্থীরা বলবে এটা ওদের কাজ, আর ডানপন্থীরা বলবে যে আমাদের সময় হয়নি, এত সালে হয়েছে। কে জানছে যে এই সমস্ত কাগজপত্র ব্যাক ডেটে সই হচ্ছে না? কে তার নিশ্চয়তা প্রদান করবে? অর্থাৎ দুর্নীতিটা এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে যেটা আমাদের চিন্তা ভাবনার বাইরে চলে গিয়েছে। এটা গেল একটা পর্ব। তার কারণ হচ্ছে একটি বাড়ি বা একটি বহুতল হেলে পড়ায় একটু হইচই হচ্ছে, ও 2 দিন বাদে ম্যানেজ হয়ে যাবে। অনেকেই জড়িয়ে আছেন ব্যাপারটার মধ্যে, অনেকেই ধোয়া তুলসী পাতা ছড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়বেন এই সময়। কিন্তু সরকারের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও কিন্তু সচেতন হতে হবে, প্রয়োজনে রুখে দাঁড়াতে হবে। ওই একটু আধটু বেনিফিট পাচ্ছি বলে আমরা চুপ করে থাকব, এটা কিন্তু অচিরে আপনাদের ঘরেও হানা দেবে এবং দেওয়া শুরুও করেছে। তৃতীয় আর একটা পর্যায়, যেটা আগামী দিনে হয়তো বড় মাত্রায় আসতে চলেছে, সেটা হলো যে শহর এবং শহরতলির জল সরবরাহ বিষয়ে এতকাল যে পদ্ধতি অনুসরণ করা হতো, এখন জল প্রকল্পর খরচ তোলার নামে শহর এবং শহরতলির যে সমস্ত অংশে জলের কর ছিল না, সেই জলের কর বসানোর জন্য একদল দুর্নীতিবাজ, অসাধু রাজনীতিক এবং তার সঙ্গে জড়িয়ে থাকা প্রশাসনিক আধিকারিকরা উঠে পড়ে লেগেছেন। এই যে জল প্রকল্পগুলো তৈরি হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, তার কিন্তু ব্যয়ভার আমার আপনার পকেটের অর্থ থেকেই এসেছে। আমরা যদি একটু নাড়াচাড়া করি, সরকারের কোনো প্রকল্প থেকে এসেছে। আর জলস্তর নেমে যাওয়ার যে সময়ে সময়ে কথা, এর বিষয়টায় আমার ব্যক্তিগত কোনো মতামত আমি দিতে পারি না। কিন্তু কোথাও একটা দুর্নীতির কিন্তু গন্ধ এখানেও হচ্ছে। তার কারণ হলো এই যে কর বসানোর যে একটা প্রক্রিয়া শুরু হয়েছে, আমরা যতদূর জানি যে বর্তমান রাজ্য সরকারের প্রধান, তিনি কিন্তু একসময় এই বিষয়ে তার আপত্তির কথা জানিয়েছিলেন। এর একই সঙ্গে শহর এবং শহরতলির থেকে মাটি চুরি, একদম রাস্তার মাটি চুরি এক বড় পর্যায়ে গিয়ে পৌঁছেছে। কিছুই নয়, আপনার এলাকায় সুয়ারেজ লাইন তৈরি হবে, অতএব মাটি খুঁড়ে সেখান দিয়ে রাস্তার মাঝখান দিয়ে ড্রেন যাবে। কিন্তু যে ড্রেন যাওয়ার জন্য যে মাটিগুলো তোলা হলো, সেগুলো দিয়ে যে রাস্তার পাশের অংশকে আরও শক্তপোক্ত করে তোলার জন্য ওই মাটিগুলোকে যে কাজে লাগানো দরকার ছিল, সেখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে যে না, সেই মাটি কিন্তু চোখের সামনে গাড়ি করে করে চলে গেছে এবং কোথায় গেছে কেউ জানে না। ফলস্বরূপ যা হচ্ছে, রাস্তা বসে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। বড় রাস্তায় হয়তো এতটা চোখে পড়ছে না,
কিন্তু এলাকা ভিত্তিতে, অঞ্চল ভিত্তিতে ভেতরের রাস্তাগুলো কিন্তু অলরেডি ধসে যাওয়ার সংকেত দিয়ে দিয়েছে। আমরা কার সঙ্গে কারা লড়াই করছি এবং কেন করছি? প্রকৃতি এবং পরিবেশের সঙ্গে লড়াই করছি কিছু অসাধু মানুষজন। বিজনেস বাতে সোমনাথের সাথে বোঝাতে চাইছে যে এর পেছনে এক মোটা অর্থের অঙ্কের হেরাফেরি কিন্তু হয়ে গিয়েছে। আপনার চারিদিকে তাকিয়ে দেখুন, রাজনেতাদের বাড়বাড়ন্ত গাড়ির বহর, বাড়ির বহর, চলাফেরার আচার আচরণের পরিবর্তন বলে দেবে যে এদের হাতে কোন ধরনের অর্থ কিন্তু এসেছে। অর্থাৎ আমাদের এই বিষয়ে সচেতন হওয়ার সময় এসে গিয়েছে। আজকের এই এপিসোড এখানেই শেষ করছি। নমস্কার।